আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা আস্তাদিয়া বেনাজির এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। এখন শুনবেন মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر، الله أكبر، لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. ফিরছি বিস্তারিত সংবাদে। একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার পূরণে সরকার কাজ শুরু করেছে। এরপরও একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। অন্য দেশের কেউ ওসমান হাদি হত্যা নিয়ে কি বলল তা বাংলাদেশের আমলে নেয়ার বিষয় না, এমন মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই ঘটনার বিচার করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে প্রতিমন্ত্রী জানান, বহু দেশ থেকে দাওয়াত এসেছে, তিনি কোথায় যাবেন এটা তার একান্তই নিজস্ব সিদ্ধান্ত। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাতির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে।
দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামীর বাজেট দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাজেটের অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক শেষে এসব বলেন অর্থমন্ত্রী। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। সে সাথে বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে কাজ করছে সরকার। দারিদ্রতা বেড়েছে, বিনিয়োগ কমেছে, সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব দিয়েছি সব। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের অন্যতম শীর্ষ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান। মিৎসুই প্রতিনিধি দল জ্বালানি, লজিস্টিক্স, উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি বিদ্যুতের গড় মূল্য প্রতি ইউনিটে 7 টাকা থেকে বেড়ে 8 টাকা 39 পয়সা এবং সঞ্চালন চার্জ 31 পয়সা থেকে বেড়ে 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য প্রতি ইউনিটে 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে 10 টাকা 63 পয়সা হয়েছে। তবে ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। আজ BERC সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, নতুন মূল্যহার জুন মাসের বিল থেকে কার্যকর হবে। কমিশনের হিসেবে মূল্যবৃদ্ধির পরও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘাটতি মেটাতে বছরে প্রায় 41,000 কোটি টাকা সরকারি ভর্তুকি প্রয়োজন হবে। বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড অ্যাভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করত আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন 2026 থেকে কার্যকর হবে। আগামী সপ্তাহেই হতে পারে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। সকালে আলোচিত এই মামলায় আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের কথা জানায় রাষ্ট্রপক্ষ। আর প্রধান আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নেয়ার আহ্বান আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। GM মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকালে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপন করতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। শুরুতেই বিচারক আসামিদেরকে মঙ্গলবার সাক্ষীদের দেয়া জবানবন্দি পড়ে শোনান। এ বিষয়ে আসামিদের কাছে জানতে চাইলে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে ক্ষমা চান আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করেন স্বপ্না খাতুন। স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। বিচার দ্রুত শেষ করতে বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। নারী শিশু নির্যাতন দমন আইন যখন এনাক্ট করেছেন, এই মামলাগুলোর দ্রুত বিচারের নিমিত্তে 20-2 সংযোজন করেছিলেন। আগামী সপ্তাহেই চাঞ্চল্যকর এ মামলার রায় হতে পারে প্রত্যাশা ব্যক্ত করেন আরেক পাবলিক প্রসিকিউটর। আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়, এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। এদিকে আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত
আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। গত 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 24 মে আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিলে শুরু হয় বিচার। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই 3 বছর ধরে চলছে আদ্দিন হাসপাতাল। কর্তৃপক্ষের চরম অবহেলা আর অনিয়মের ভিড়ে ঝুঁকিতে হাজারো জীবন। বাধ্যতামূলক ফায়ার সেফটি প্ল্যানও জমা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ, ছিল না বেকারির অনুমোদন। ফায়ার সার্ভিস বলছে একাধিকবার নোটিশ দিলেও পাত্তা দেয়নি আদ্দিন কর্তৃপক্ষ। রোগীর জীবন ঝুঁকিতে ফেলে কি করে হাসপাতাল চালায় দিনভর যোগাযোগ করা হলেও মুখে কুলুপ এঁটেছে আদ্দিন হাসপাতালের কর্মকর্তারা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর পর এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। একের পর এক চাঞ্চল্যকর অনিয়মের তথ্য উঠে আসছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে কোনো প্রকার ফায়ার সেফটি প্ল্যান ছাড়াই দীর্ঘ 3 বছর ধরে চলছে এই হাসপাতালটি। আইন অনুযায়ী বাধ্যতামূলক হলেও বৈধ অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন কিংবা সেফটি প্ল্যান জমা দেওয়ার কোনো তোয়াক্কাই করেনি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, হাসপাতালের ভেতরে থাকা বেকারির জন্য নেওয়া হয়নি কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন। ফায়ার সার্ভিস বলছে এই দীর্ঘ সময় হাসপাতালটিকে দফায় দফায় নোটিশ এবং সতর্কবার্তা পাঠানো হলেও ক্ষমতার দাপটে পাত্তা দেয়নি আদ্দিন কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতালের ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং তাদের ফায়ার লাইসেন্সও ছিল না, এবং তারা যে বেকারিটিতে করেছিল সেটির কোনো লাইসেন্স ছিল না। সেই প্রেক্ষিতে বলা যেতে পারে তাদের অগ্নি নিরাপত্তার দিক থেকে এই হাসপাতালের কার্যক্রমটি বৈধ না। 2017 সালে এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। তার পরবর্তীতে তারা কমপ্লায়েন্সগুলো মেনটেন করে এবং 2023 সাল পর্যন্ত তারা উক্ত প্রতিষ্ঠানের কমপ্লায়েন্সগুলো মেনটেন করে। 2023 থেকে গত 3 বছর যাবৎ তাদের ফায়ার লাইসেন্সটি আর নবায়ন করা হয়নি। গুরুতর অভিযোগের বিষয়ে কথা বলতে আদ্দিন হাসপাতালের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। গেল বছরের তথ্য মতে 1,500-এর বেশি হাসপাতাল ও ডায়াগনস্টিকে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা রোধ কার্যক্রমে ঝুঁকিপূর্ণ 432টি হাসপাতাল, ডায়াগনস্টিক 133টি আর অতি ঝুঁকিপূর্ণ হাসপাতাল 76 ও 19টি ডায়াগনস্টিককে চিহ্নিত করে প্রতিবেদন দেয় ফায়ার সার্ভিস। জনমনে প্রশ্ন এখন, এসব হাসপাতালের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ? শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। আস্থা, সেবা ও অগ্রগতি এই স্লোগানে আধুনিক ও গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবার অঙ্গীকার নিয়ে 25 বছর পূর্ণ করল যমুনা ব্যাংক পিএলসি। 25 বছর পূর্তি উপলক্ষে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন শাখা উপশাখায় দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে যমুনা ব্যাংকের চেয়ারম্যান বেলাল হোসেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান বেলাল হোসেন ব্যাংকের গ্রাহক ও পৃষ্ঠপোষকদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা বেশি পরিমাণে অর্থ পাঠানোয় দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মে মাসে। বৈধ ব্যাংকিং চ্যানেলে 342 কোটি 50 লাখ মার্কিন ডলার দেশে এসেছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 42,000 কোটি টাকা। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল চলতি বছরের মার্চে, যার পরিমাণ ছিল 375 কোটি 22 লাখ ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ। দর্শক, বাংলাদেশ নারী দলের জয়ের উল্লাসের সর্বশেষ খবর জানাতে গোয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, টানা তৃতীয়বারের মতো নারী সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা, সেখানকার সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি ফাইনাল জয়ের সম্ভাবনা নিয়ে আমাদের জানাবেন।
ধন্যবাদ সাদিয়া। টিমের প্রথম থেকেই কিন্তু খুব একটা নেতিবাচক খবরে সয়লাভ ছিল বাংলাদেশ দল। আজকে ম্যাচের শুরু থেকে খুব একটা ভালো শেপে ছিল না। ঋতুপর্ণা চাকমার একটা অলিম্পিক গোল এবং হচ্ছে গিয়ে শেষ মুহূর্তে সাগরিকার গোলে কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশে জয়টা পায় এবং 2-1 গোলের এই জয় কিন্তু গত সাফের ফাইনালে নেপালের বিপক্ষে যে মার্জিনটা ছিল সেটাই সেই মার্জিন। তো ফাইনালে ভারতের বিপক্ষে নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে 3-0 গোলে হারার পর বাংলাদেশ নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা চালাবে এবং বাংলাদেশ দলের যেই মাঠের বাইরের যেই হচ্ছে আলাপগুলো আছে সেগুলো বাইরে রেখে বাংলাদেশ দল ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের জন্য লড়বে। যদি জিততে পারে তাহলে পরপর তিনবার হ্যাট্রিক শিরোপার পাশাপাশি সাফের ইতিহাসে এটি একটি বড় রেকর্ড হবে। আর কিছুক্ষণ পরে প্রেস কনফারেন্স হবে, পিটার বাটলার প্রেস কনফারেন্স করবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে নতুন তথ্য থাকলে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে ভারতের গোয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ মাহফুজ। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।